শিল্পনী রাজনীতি মানছি না, মানব না, শিল্পনী রাজনীতি মানছি না, মানব না, লেউচা পাচামি শিল্পনী রাজনীতি মানছি না, মানব না, শিল্পনী রাজনীতি মানছি না, মানব না, শিল্পনী রাজনীতি মানছি না, মানব না, শিল্প বিরোধী শিল্পনী রাজনীতি আমরা মানছি না, মানব না, এই ঝামেলা চলছে আপনার কাছে আসেনি, আমরা যাবো তো পেছনে যাওয়া যাবে না। যাওয়া হবে না, মানছি না, মানবো না, আপনারা জড়িয়ে আছেন, নমস্কার। সিউড়ি বা বীরভূম যে কবে থেকে কাশ্মীরের এলওসির মতো নিষিদ্ধ এলাকা হয়ে গেল আমরা তা জানতেও পারলাম না, কিন্তু সেটা আজকে হাড়ে হাড়ে টের পেলেন। কলকাতা থেকে হুল এক্সপ্রেসে প্রশাসনকে আগে থেকে জানিয়ে সিউড়িতে পৌঁছানো পশ্চিমবঙ্গের একটি প্রতিনিধি দল, যার মধ্যে যেমন ট্রেড ইউনিয়ন প্রতিনিধিরা ছিলেন, শিক্ষকেরা ছিলেন, পরিবেশবিদ ছিলেন, বিজ্ঞান মঞ্চের সদস্যরাও ছিলেন। তাদের সঙ্গে আজকে কি দুর্ব্যবহার করা হয়েছে এবং আগে থেকে সাজানো একটা চিত্রনাট্যকে অনুসরণ করে তার কিছু নমুনা আমি আপনাদের এর আগে ছবিতে দেখিয়েছি। এখন এই প্রতিনিধি দলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহ সম্পাদক সৌরভ চক্রবর্তীও ছিলেন। তিনি বাড়ি ফেরা মাত্র আমি তাকে কবজা করেছি তার মুখ থেকে বয়ানটা শোনার জন্য, যে আপনারা তো গিয়েছিলেন জেলা শাসককে চিঠি দিয়ে এবং একটা আগাম যা জানানোর কথা প্রোটোকল মেনে জানিয়েছিলেন,
আপনারা কি কখনো আন্দাজ করতে পেরেছিলেন যে এইভাবে আদিবাসীদের জোগাড় করে তীর ধনুক নিয়ে এতগুলো লোক খেপিয়ে আপনাদের পথে এইভাবে অন্তরায় সৃষ্টি করা হবে? নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আপনাদের না না, বঙ্গশ্রী আর কি। বলুন। হ্যালো। হ্যাঁ, সেটা হলো যে না, আজকে যেটা হলো এইরকম আন্দাজটা করিনি। আমাদের একটা আন্দাজ ছিল, কারণ এর আগে আরেকটা প্রতিনিধি দল আরেক রকমের তারা গেছিলেন। তারা গিয়ে খুব সুখকর অভিজ্ঞতা তাদের হয়নি। তারা তাদেরকে প্র্যাকটিক্যালি বেঁধে রাখার মতন একটা ব্যাপার হয়েছিল। তার আগে 2022 সালের ওই সময়টাতে প্রসেনজিৎরা যায়, সেই সময় তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং একটা ফেক মারামারি সাজানো হয়। আমরা 2022 সালে গেছিলাম, কিন্তু তখন নিরুপদ্রবে গেছিলাম। আমরা মোহাম্মদ বাজারে সভা করেছি সিলিকোসিস নিয়ে। সিলিকোসিস এই রোগটা তো আমাদের বীরভূমে, ওটা তো উৎস মোহাম্মদ বাজার, এবং সিউড়িতে আমরা মিটিং করেছি এসব নিয়ে, এদের পাশামি নিয়েও করেছি। কিন্তু এই রকম ভাবে যে স্টেশনে আমি কালকে থেকে আমরা একটা আঁচ পাচ্ছিলাম, আমরা নিজেরা শেষ মুহূর্তে বসেছিলাম যে সিউড়ি শহরে কেউ আমাদের আর গাড়ি দিচ্ছে না। এবার ওখান থেকে তো আমাদের গাড়ি নিয়ে মুভ করতে হবে, আমরা হেঁটে যেতে পারবো না। শেষ মুহূর্তে তারা এরকম করলো, তখনই আমরা বুঝলাম যে কিছু একটা অন্যরকম হতে চলেছে, যেটা আমরা আগে থেকে এইরকম ভাবে এই গেসটা করতে পারিনি। আজকে আমাদের যখন ট্রেনে আমরা সন্দেহ করছিলাম কিছু লোক যেন আমাদের ফলো করছে, ট্রেন থেকে নামার সাথে সাথেই আমাদের ছবি তুলতে তুলতে একদল এগিয়ে গেল, গিয়ে সামনে স্টেশন, জাস্ট স্টেশনটা ক্রস করেছি, সেখানে প্রায় 100 কাছাকাছি একটা মব তারা আসো, তাদের হাতে কারুতিক ধনুক আছে এবং টাঙ্গি আছে, বাঁশ আছে, আর এমনি অ্যাগ্রেসিভ স্লোগান, দূর হটো দূর হটো, কলকাতার প্রতিনিধি দল, শিল্প বিরোধীরা দূর হটো। এইটা করে তারা আমাদের ব্লক করলো। এবার ব্যারিকেড যদি আমরা প্রশাসনকে জানিয়েছি, ডিএম কে জানিয়েছি, আমরা সেখানকার স্থানীয় পুলিশকে জানিয়েছি, তো স্থানীয় ওসি পুলিশ কেউ নেই সেখানে, কাউকে আমরা পেলাম না। পুলিশের পোশাক পরা লোক আছে, তাদের মধ্যে একজন অফিসার এগিয়ে আসলেন যে আমি অফিসার। তা আমার তাহলে দেখুন এই যে মবটা আমাদের এইভাবে, এবং এরা সশস্ত্র মব। আমরা তো এসেছি, জানিয়ে এসেছি যে দেউচা পাঁচামিতে যাব, সরকার নিজে বলছে খুব সুন্দরভাবে কাজ চলছে, প্রচুর মানুষের চাকরি হবে, সবাই খুব খুশি, এবং সেই শিল্পটা শোকেস শিল্প বা ফ্ল্যাগশিপ প্রকল্প বলে সরকার দাবি করছে। তাহলে সবই যদি ঠিক থাকে, তাহলে আমরা ওখানে মানুষের কাছে গিয়ে কিছু কথা বলি। আর আমাদের তো এই রাইটটা লেজিটিমেট একটা রাইট বা ডিমান্ডও এটা আছে, কারণ বিগত 12-13 বছর ধরে এটা পশ্চিমবাংলা সরকার জানেন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এই কাজ মিনাখাতে কিভাবে করেছে, তার সাথে সিলিকোসিস ধুলাপীড়িত শ্রমিকের সংগ্রাম কমিটি তারা আছে, প্র্যাকটিক্যালি দুটো সংগঠন এই মামলা মোকদ্দমা, তারপর আমরা একটা কোঅর্ডিনেশন কমিটি তৈরি করি, তাও বেশ কয়েক বছর চলছে। মানে 12-13 বছরের অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে এই যে সংগঠনগুলোকে আমরা নিয়ে গেলাম, তারও অভিজ্ঞতা বেশ 5-6 বছরের হয়েছে। এই সবাই মিলে আমরা যা কাজ করেছি, ধরুন এদের সিলিকোসিস পেশেন্ট যারা মারা গেছেন তাদের জন্য ক্ষতিপূরণ, যাদের সিলিকোসিস হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ, একটা সিলিকোসিস পলিসি করার প্রশ্নে আমাদের এই আন্দোলন, সেই সিলিকোসিস আক্রান্ত মানুষদের কাছে গিয়ে তাদের চাল ডাল তেল নুন, লেখাপড়ার মানে পড়াশোনার ব্যবস্থা করা ইত্যাদি, তাদের আঁকড়ে ধরে আমরা রয়েছি এত বছর। আমাদের একটা ক্রেডেনশিয়াল আছে। তাহলে সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম যে আমরা ওখানে দেখতে চাই, মানুষের সাথে কথা বলতে চাই। একটা সিলিকোসিসের তো প্রকল্প হওয়ার আগেই সরকার বলছে ওখানে বেশ কিছু সিলিকোসিস তারা ডায়াগনোস করেছে, কিন্তু আমরা বলছি সেই সংখ্যাটা অনেক, এটা হিমশৈলের চূড়ো মাত্র, কারণ মোহাম্মদ বাজারকে কেন্দ্র করে এই কটা সিলিকোসিস হতে পারে না। এনিওয়ে সরকারের এই প্রকল্পকে মানে তাতে এক সেকেন্ড জিজ্ঞেস করছি আপনাকে, জানাচ্ছি এই সিলিকোসিস মানে অসুখটা কি এবং কেন মোহাম্মদ বাজার বা এই সন্নিহিত এলাকা সিলিকোসিস প্রবণ, সেটা যদি আমার দর্শকদের একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, সিলিকোসিসের উৎসটা হচ্ছে মূলত আমাদের রাজ্যের ক্ষেত্রে বীরভূম জেলা এবং মোহাম্মদ বাজার, 200-র উপরে ক্রাশার সেখানে আছে, আরো বেশি ক্রাশার আছে। এই ক্রাশার গুলো সবসময় সংখ্যা দিয়ে হয় না, অনেক বিআইডি ক্রাশার ইত্যাদি চলে, এগুলো অনেকেই জানেন বা হয়তো জানেন না, কিন্তু একটা বড় সংখ্যার ক্রাশার, সেই ক্রাশার হচ্ছে পাথরগুলোকে ছোট করা হয়,
বড় পাথর খাদান থেকে তুলে এনে সেই কাঁসারগুলো ছোট ছোট করে। এবার এই ছোট ছোট করার সময় প্রচুর পরিমাণ ডাস্ট, আমরা যদি কোনো ক্রাশারের কাছে যাই, দূর থেকে একটা ক্লাউড দেখবো, সেই ক্লাউডটা হচ্ছে মানে ওর মধ্যে থেকে কোনো মানে আপনি দৃষ্টি ই করতে পারেন না, নিক্ষেপ করতে পারবেন না। সেটা এত একটা অপেক সলি একটা অপেক একটা অবস্থা তৈরি হয়। এবারে কি হয়, যখন যারা শ্রমিকেরা তাদের কিছু কিছু কখনো কখনো একটু মাস্ক টাস্ক দেওয়া হয়, কিন্তু মাস্ক টাস্ক দিলে তারা খুব ফ্রেন্ডলি হয় না কাজের। তাদের তো একটা ওই প্রোডাকশনের ব্যাপার থাকে, রেটের ব্যাপার থাকে, সেই জন্য তাড়াতাড়ি করার জন্য, ভালোভাবে করার জন্য মাস্ক তারা পরেন না, ওই অবস্থার মধ্যেই তারা কাজ করেন। ফলত সেই ডাস্ট গুলো তার লাঙের মধ্যে যায় এবং এটা হচ্ছে ইউনিডাইরেকশনাল। একবার ওয়ান্স ইট ইজ মানে গ্যাদার্ড আর অ্যাবজর্ব, সেটা আপনি আর ই করতে পারবেন না, ফেরত দিতে পারবেন না। এবার সেটা আমাদের শরীরে যে ফুসফুস, সেই ফুসফুসের মধ্যে অ্যালভিওলাই গুলো আছে, যেখানে বাতাসগুলো ধরে থাকে, ছোট 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 এরকম আছে, সেগুলোতে ফাইব্রোসিস হয়ে যায়। মানে প্র্যাকটিক্যালি যে বেলুনের মতন ফুলছে এই করছে, ইলাস্টিসিটিটা সে হারিয়ে ফেলে। তাহলে এই ফাইব্রোসিস যখন লাঙে হয়ে যায় তখন আর তার কোনো শ্বাস নেবার ক্ষমতা থাকে না। আমাদের এখানে মিনাখাতে তারা এরাও পরিযায়ী শ্রমিক হিসেবে গেছিল রানীগঞ্জের ওখানে, ফিরে আসে, আমরা প্রায় 200 লোকের উপরে কাজ করেছি, প্রায় ধরুন 35 জন মানুষ চোখের সামনে আমরা এই 10-12 বছর মরতে দেখলাম। মানে তারা শাড়ি দিয়ে, অল্প বয়সী মেয়েরা বিধবার বেশ নিয়ে আমাদের কাছে দাঁড়িয়ে থাকে যে আমাদের ভবিষ্যৎটা কি। তাহলে এদের যে কি কঠিন অবস্থা হয় শেষের দিকে, তারা হাঁটতে পারে না, চলতে পারে না, মানে একটু বিছানা থেকেও নামতে পারে না, অক্সিজেন সিলিন্ডারের উপরে তাদের জীবন হয়, ফাইনালি তারা মারা যায় ওই লাঙের রোগের জন্য। এটা হচ্ছে সিলিকোসিস। এবার সিলিকোসিসটাকে না ডায়াগনোসিস করা হয় না, টিবি টিবি বলে চালিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা এটা নিয়ে আন্দোলন করার পরে তখন ওই টিবিটা আস্তে আস্তে অনেক ধাপের পরে সিলিকোসিসে ফাইনালি এসেছে। এবং সিলিকোসিস আমাদের সাধারণ এক্সরেতে হবে না, ওদের ডিজিটাল এক্সরেতে ওরা করবে, তারপরে ইন্টারন্যাশনাল আইএলওর কিছু ওদের নর্মস আছে, সেই পেটের সাথে মিলিয়ে ওরা যদি মানে সরকার যদি সিলিকোসিস ডায়াগনোস করে তাহলেই সেটা সিলিকোসিস। আপনি আমি বললে সিলিকোসিস হবে না। তাহলে এতগুলো স্টেপস পেরিয়ে এই কিচ্ছু ব্যবস্থা পশ্চিমবাংলা ছিল না, এগুলোকে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে করেছি, তাদের পাশে দাঁড়িয়েছি, সরকারকে একটা পলিসি করতে বাধ্য করেছি, বা সরকার করেছে, আমরা তাদের সেলাম জানাচ্ছি এটার জন্য। কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা হয়েছে, যদিও যত আক্রান্ত হয়েছে অত ক্ষতিপূরণ এখনো পাইনি আমরা, কিন্তু আমরা এই প্রসেসটায় আছি। সুতরাং আমাদের একটা অধিকার জন্মায় সেই মানুষদের কাছে যেখানে প্রচুর সংখ্যায় সিলিকোসিস পেশেন্ট আছে এই মুহূর্তে আমরা মনে করছি, এবং ভবিষ্যতে, কারণ ওইখানে দেউচা পাচামিতে আপনি জানেন ভালো করে যে সেখানে কয়লার পরিমাণ যদি 11,000 লক্ষ টন হয়, তাহলে আপনার ব্যাসল্টের পরিমাণ প্রায় 40 লক্ষ মেট্রিক টন মতন ব্যাসল্ট, মানে প্রায় 3.5 থেকে 4 গুণ ব্যাসল্ট। তাহলে উপরের ব্যাসল্টের চাদর, তার নিচে কয়লা আছে, তাহলে উপরের ব্যাসল্টের চাদরটাকে আপনার সরাতে হবে, তারপরে আপনি কয়লাতে যাবেন। তাহলে এইটা করতে যে পরিমাণ ওখানে দূষণ হবে, এবং ওই যে সিলিকার কথা বলছিলাম সেটা যা উড়বে, তাতে প্রচুর পরিমাণে সিলিকোসিস পেশেন্ট সেখানে পাবো বলেই আমাদের ধারণা। সেই সব নিয়ে আমাদের কথা বলার আছে, আমাদের কথা বলার আছে সেখানে। তাহলে পরিবেশের অবস্থাটা কি হবে? সেখানে একটা দ্বারকা নদী আছে, ব্রাহ্মণী নদী আছে, সেখানকার ফরেস্ট আছে, সেই ফরেস্টের উপরে দাঁড়িয়ে সেই মানুষগুলো আছে। একবারে বলছে যে পুনর্বাসন হবে, আচ্ছা, আবার সরকার বলছে যে আমরা কোনো উচ্ছেদ করব না, কখনো বলছেন বন্ধ মুখ খনি করবো, বন্ধ মুখ খনি করলে তো উচ্ছেদের প্রশ্ন নেই, আবার বলছেন খোলা মুখ খনি করবো। আমাদের এই জায়গাতে বরাবর প্রশ্ন ছিল, বিজ্ঞান মঞ্চ আমরা দুটো বইতে প্রশ্ন তুলেছি যে আদতে আপনার মাইনিং প্ল্যান হচ্ছে না, আপনি 3400 একরের একটা দেউচা পাচামি হরিণসিংহা দেওয়ানগঞ্জ এই যে দুটো কোল ব্লক, বড় কোল বলবো, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আপনারা বলছেন, কিন্তু সেটা 3400 একর, তার কোনো মাইনিং প্ল্যান আপনি করলেন না। যে পরিমাণ বোরওয়েলের কথা ছিল সেই পরিমাণ বোরওয়েল হলো না, সেখানে পরিবেশে ছাড়পত্রের কোনো ব্যাপার নেই, সেখানে ইআই এর কোনো খবর নেই। এইটা আমরা 22 সাল থেকে তুলেছিলাম। এখন আমরা শুনতে পেলাম হঠাৎ করে যে এই বছরের মধ্যেই, এই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে। কিসে কাজ শুরু হবে? 12 একরে। আচ্ছা, 3400 একরটা 12 একর কেন হয়ে গেল? 3400 একর হচ্ছে ক্যাটাগরি এ। ক্যাটাগরি এ করলে আপনাকে গণশুনানি করতে হবে, এবং সেখানে আপনাকে ইআইএ মাস্ট, পরিবেশ ছাড়পত্র মাস্ট, ফরেস্ট ক্লিয়ারেন্স মাস্ট। কিন্তু যখন আপনি 12 একরে যাচ্ছেন, সেটা বিও থাকছে না, বি2 ক্যাটাগরিতে চলে গেল, তখন আপনি এড়িয়ে যেতে পারছেন গণশুনানিকে, তখন আপনি এড়িয়ে যেতে পারছেন ইআইএ কে, তখন আপনি এড়িয়ে যেতে পারছেন ফরেস্ট ক্লিয়ারেন্সের জন্য আপনার যে পারমিশন গুলো লাগে সেগুলো। যে এটা কি একটা রাষ্ট্র হতে পারে?
তার বাসিন্দাদের কাদের কাদের বিরুদ্ধে আমি কি করছি? তাহলে এই প্রশ্নগুলো তো আমাদের লেজিটিমেট প্রশ্ন। আমরা বলেছি এই প্রশ্নগুলোর উত্তর দিন। শিল্পর সাথে আমাদের কোনো লেনাদেনা নেই। আপনি করুন, কি শিল্প হবে সেখানে, যা যা পারেন করুন। কিন্তু এই যে প্রশ্নগুলো, এই যে এড়িয়ে যাওয়া, এটা কেন? গণশুনানি কেন এড়িয়ে যাওয়া হবে? কেন ইয়ে এড়িয়ে যাওয়া হবে? কেন ফরেস্টকে এড়িয়ে যাওয়া হবে? যেখানে সেই মানুষের জীবন জীবিকাটা নির্ভর করে তাদের মেডিসিনাল প্ল্যান্ট, তাদের সংস্কৃতি, তাদের ধর্মীয় স্থান, এই ফরেস্টটাকে কেন্দ্র করে। তারপরে সেখানে নদীর ব্যাপার আছে, মাটির তলার জল, সেখানে ব্যাপার আছে ব্লাস্টিং গুলো হবে। তাহলে মাটির তলার যে ইকুইফায়ার গুলো আছে, সে অ্যাকুইফায়ারের অবস্থাটা কি? কোথায় স্টাডি? আপনারা একটা শ্বেতপত্র প্রকাশ করুন। এতই যদি সবকিছু ঠিক আছে, আপনারা বলে দিন শ্বেতপত্র প্রকাশ করে যে আমরা এই মানে বিষয়গুলোকে করেছি। আমরা পরিষ্কার বলেছিলাম যে আপনি খোলামুখ খনি বলছেন, সেই হ্যাঁ বলুন, কিছু বলছেন আপনি? না, আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, এই দেউচা পাচামি হচ্ছে 2026-এর ভোটের আগে পশ্চিমবঙ্গবাসীকে হুডুইং করার একটা মস্ত বড় তৃণমূলী অস্ত্র। তার কারণ হচ্ছে, এর আগে আমি নববাবুর সঙ্গে একটা দেউচা পাচামি নিয়ে অনুষ্ঠান করেছিলাম। তাতে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে এই খনি অ্যাকচুয়ালি ভায়াবলই হবে না। যদি ভায়াবল হতো তাহলে কোল ইন্ডিয়াই এই কাজটা করতো, কিন্তু কোল ইন্ডিয়া প্রাথমিক সার্ভে করার পরে ফিরে এসছে। 2 নম্বর কথা হচ্ছে, আপনি 12 একর জায়গার কথা বলছেন, সেটার কারণ হচ্ছে যে এখন তো মাটি তোলা ছাড়া আর কোনো কাজ হচ্ছে না। মাটি তোলার কাজ তো যে কোনো ঠিকাদারি সংস্থা করতে পারে, কিন্তু আপনি পৃথিবীতে কোথাও শুনেছেন যে একটা বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ বন্টন সংস্থা খনি খনন করছে? এখনো পর্যন্ত আপনি যেগুলো বলছেন সেগুলো তো আফটার এফেক্ট অফ খনি, কিন্তু এই খনিতে বিনিয়োগ কে করবে? আমাদের বিদেশে, প্রথম কথা, আমাদের দেশের যন্ত্রপাতিই নেই। সেই বিদেশ থেকে যন্ত্রপাতি আনতে গেলে ইউ রিকোয়ার এ ফরেন কোলাবোরেশন। সে ব্যাপারে কোনো উদ্যোগ কিচ্ছু নেই। একটা 12 একর জায়গাকে দেখিয়ে 10 কোটি মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল। আপনার কি মনে হয় না যে আসলে সেই কারণেই আপনাদের আটকে দেওয়া হলো? একদমই তাই। আসলে এই যে প্রশ্নগুলো যেটা করলেন আপনি, এগুলো তো একেবারেই পার্টিনেন্ট। এই প্রশ্নগুলো আমাদের, যে আমাদের দেশে এই যে কথাটা বললেন আপনি, কোনো প্রযুক্তিই নেই, খোলামুখ খনি 2500 ফিট নিচে গিয়ে কয়লা তুলে আনবে, এই প্রযুক্তি আমার দেশে নেই। বিদেশে কিছু কিছু আছে, কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। একটা যে ঢাল করে আমি কাটতে কাটতে যাবো, তার স্ট্রিপিং রেশিও বলে একটা বিষয় আছে, ওভারবার্ডেন এর সাথে একটা রেশিও করা হয়, নাহলে সেটা দুর্ঘটনা ঘটে, ভেঙে চাপা পড়ে যাবে। তাহলে সেইটা এমন জায়গায় পৌঁছয় যে সেইটা আপনার ভায়াবল নয়, মানে ইকোনমিক্যালি ভায়াবল নয়, টেকনিক্যালিও ভায়াবল নয়। যদি আপনি খোলামুখ খনি করে কয়লার কথা শুধু বলেন, আমরা প্রথম থেকে বলেছিলাম কয়লার থেকে যদি 3 গুণ 4 গুণ বেসাল্টের পরিমাণ বেশি হয়, তাহলে কি খুড়োর কলটা কয়লা দেখে আপনি বেসাল্ট করতে চাইছেন? তাহলে এত এত কোল কোল করার কি আছে আপনার? এত কোল কোল করার কিছু ব্যাপার নেই, সরাসরি বেসাল্ট বলুন। আপনি সেটা বলছেন না। আপনি যে প্রশ্নটা যে একটা যে ওয়েস্ট বেঙ্গল কি বলে মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা আমার পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাদের কি অকাদ আছে যে এরকম একটা কেস করবে? আচ্ছা, শুধুমাত্র এটা তো একটা হলো, কোল ইন্ডিয়া কেন দায়িত্ব নিল না, আপনি প্রশ্ন তুলেছেন। শুধুমাত্র তো পশ্চিমবাংলা দেওয়া হয়নি, পশ্চিমবাংলার সাথে পাঞ্জাব ছিল, কর্ণাটকা ছিল, বিহার ছিল, উড়িষ্যা ছিল, সটলেজ কর্পোরেশন ছিল, কেউ দায়িত্ব নেই। এরা সব ব্যবসা ভালো করে বোঝে। আমাদের রাজ্যের থেকে ওই বড় বড় রাজ্যগুলো যেগুলো মানে কর্ণাটক বা আমি পাঞ্জাবের কথা বলছি, সটলেজের কথা বলছি, ওরা ব্যবসা বোঝে। তাহলে তারা পর্যন্ত নিল না, আমরা নিলাম। আমরা নিয়ে এমন একটা কীর্তি করলাম যাতে কয়লা খনির ভায়াবিলিটি, ইকোনমিক ভায়াবিলিটি, টেকনিক্যাল ভায়াবিলিটি কোনো কিছুই নেই। আমরা শুধু অ্যাসাল্টের উপরের চাদরটা দেখতে পাচ্ছি। তাহলে আপনারা সরাসরি সেটা বলুন, আর শ্বেতপত্র প্রকাশ করে বলুন যে টেকনিক্যালি এটা ভায়াবল, এটা সাউন্ড টেকনিক্যালি এবং ইকোনমিক্যালি। কোনো দিক থেকে কিছু হচ্ছে না, তাহলে উচ্ছেদের প্রশ্নগুলো কেন? উচ্ছেদের এই প্রশ্নগুলো কেন চলে আসছে? আর আমাদের এই যে পরিবেশ ইত্যাদির এই প্রশ্নগুলো আসছে। আচ্ছা, আজকে যেটা এই 26-এর ইলেকশনকে কেন্দ্র করে বললেন, তখন তো লক্ষ লক্ষ বেকারের চাকরির কথা বলা হয়েছিল। এখন 12 এলাকাকে ধরে 54 জনের সরকারেরই, আমরা নানা রকম গাড়াগাড়ি করে খুঁজে টুজে দেখছি 54 জনের চাকরি হবে। 54 জনের চাকরি নিয়ে প্র্যাকটিক্যালি আপনার ওরা কিন্তু এই কীর্তিটা করছে। তাহলে 54 জনকে চাকরিটা প্রকাশ করছে না, তাহলে শ্বেতপত্রে সেটা প্রকাশ করা হোক যে 54 জনের আপাতত আমরা চাকরি দিচ্ছি।
সেটা নিয়ে আমি ভোটে যাব, তাহলে সেটাও আপনি স্বীকার করুন। তাহলে কোনো দিক থেকেই কিছু না। এবারে এই প্রশ্নগুলো সাধারণ মানুষের সাথে কথা বলতে গেলে যেহেতু বেরিয়ে আসবে, প্রশ্নগুলো বেরিয়ে আসবে, তাই আমার যে কোনো মূল্যে তাদেরকে ঠেকাতে হবে। এই ঠেকানোর জন্য আমাদের কোনো অপশন ছিল না। ঠেকানোর জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি, ঠিক আছে, পুলিশ ব্যারিকেড করে দিতে পারতো, পুলিশের ব্যারিকেড বুঝে নিতাম, পুলিশের ব্যারিকেড আমরা ভাঙতাম কি সেখানে বসে পড়তাম, আমরা প্রশাসনের সাথে বুঝবো। কিন্তু কারা এলো সামনে টাঙিয়ে, লাঠি নিয়ে, তীর নিয়ে? কারা? এটা তো প্রশাসনের প্রতিনিধি না। আজকে আমাদের রাজকীয় মর্যাদা সেখানে দেওয়া হলো, রাজকীয় মর্যাদা প্রশাসন দেবে, দুটো লাঠির বাড়িয়ে দিত আমাদের, কি দোষ করেছি তারা বলতো, জাস্টিফাই করতো, আমরা প্রশাসনকে বলতাম। এরা কারা? তাহলে একটা বাহিনী তৈরি হয়েছে, সেই বাহিনী প্রশাসন এড়িয়ে যাচ্ছে। কোনো সেখানে লোকাল পুলিশ নেই, সে লোকাল পুলিশ এখান থেকে স্টেশন চত্বর থেকে পালিয়ে গিয়ে দূরে, মানে কতগুলো স্টেজে তারা ব্যূহ রচনা করেছে। আমরা যদি প্রথম স্টেপটা কোনো ক্রমে বেরোতে পারি, পরের স্টেপে গিয়ে আবার ধরা হবে, তারপরে স্টেপে গিয়ে আবার ধরা হবে। এবং সেখানে পুলিশ এবং এই যে বাহিনী এরা একই সাথে মিলে কাজ করছে, এবং পুলিশ আমাদের সামনে আসছে, আমাদের সামনে ওই তীর ধনুক আর টাঙ্গিয়ালা লোকেদের সামনে দিয়ে দেওয়া হচ্ছে, আর পুলিশ পালিয়ে চলে যাচ্ছে। আর এদিকে আমাদের জিআরপি, তাদের যে রিপ্রেজেন্টেটিভ অফিসার, তিনি বলছেন ঠিক আপনারা প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে পড়ুন, ওটা আমার সেফ কাস্টডি, আপনাদের কোনো কিছু হবে না। এগুলো সব প্ল্যান করে করা হয়েছে, এগুলো মিটিং করে করা হয়েছে। ডিএম কে বলা হলো যে আপনি তাহলে আমাদের এইভাবে করলো, আপনাকে চিঠি দিলাম, আপনি তাহলে একটা ডেপুটেশন দিন। ডিএম তো বলে আমি থাকতে পারবো না, তিনি থাকলেনই না, পরবর্তীকালে সেই ডেপুটেশন আমাদের দেওয়াও যায়নি, আমরা দিতে পারলাম না। মানে কিরকম প্রহসন চিন্তা করুন, ট্রেনটা যখন ওরাই আমাদের ট্রেনে তুলে দিয়ে দেওয়ার জন্য খুব উদ্গ্রীব, সেই ট্রেনটা 1:40-এর ট্রেন, 1:39 সময়, যে ওখানে বীরভূমের মানে আপনার সিউটির পুলিশ ওখানে যে অফিসার ইনচার্জ, তাকে খুঁজে পেলাম না আমরা, তিনি অন্য জায়গায় পালিয়েছিলেন, বাহিনীর সাথে একসাথে আমাদের আটকাবেন কি অন্য কিছু করবেন। তিনি 1 মিনিট আগে ট্রেনটা জাস্ট হুইসেল দিচ্ছে, তিনি এসে বলছেন আমাদের ওই মানে জানলার কাছে ট্রেনের, যে আপনাদের 5 জন যদি কেউ রাজি থাকেন তাহলে চলুন ডিএম এর কাছে ডেপুটেশন দেবেন। তো মকারি, তারপর মানে মানে কতটা নির্লজ্জ হতে পারে। কোনো বস্ত্র আর কিছু রাখেনি। আজকে সারাদিন ধরে আমরা ওখানে প্রশাসন নামক যে বস্তুটা, বস্ত্র হরণটা দেখলাম, এবং নিজেরাই সেই বস্ত্র খুলছে, এইরকম উৎসব আমরা দেখি। তাহলে কোথায়? আমাদের তো প্রশ্ন সব ঠিক চলছে, আমরা সেই সব ঠিকের মানুষগুলোর সাথে কথা বলতে চেয়েছিলাম। আর তাহলে সব ঠিকের মানুষগুলোর সাথে কথা বলতে যদি বাধা পেতাম, প্রশাসনই বাধা দিত, আমরা প্রশাসন ডিএম এর কাছে যেতাম। এই তো আমাদের প্ল্যানিং ছিল। এরা কারা যারা এসে আমাদের উপরে হামলা করছে? যারা তীর ধনুক, টাঙ্গি বল্লম ইত্যাদি নিয়ে এসেছিল, দেউচা পাচামি, তারা সঙ্গে তাদের কোন রকম সম্পর্ক আছে না? ওই আর কি সংগঠিত কিছু? একদমই না। 2-1 জন হয়তো থাকতে পারে। আমরা যে ওইখানে যা স্টাডি বলছে, তারা সাইথিয়ার দিক থেকে একটা ট্রেন এলো, সেখান থেকে নামলো, আমাদের ট্রেনেও তারা আমাদের ফলো করেছে। হাওড়া থেকে ওঠেনি, মাঝখানে কোথা থেকে উঠেছে আর কি। মানে ডিএম কে যে কাগজটা আমরা দিয়েছি, ডিএম সেই মানে আমি কি আর বলবো, যে সেই কাগজটা তাহলে আমাদের তো অন্য কিছু, আর আমরা তো ওদেরকে খবর দিইনি যে ভাই তোমরা এসে ওখানে জমায়েত করো, তো ওদেরকে খবরটা কে দিল? এবং আমরা হুল এক্সপ্রেসে আসবো, কখন আসবো, তার জন্য সেই ট্রেনে, সেই কামরাতে, D1 কামরাতে সবাই মিলে উঠে বসে থাকবে, নন এসি সেই কামরাটাতে। খবর কোথা থেকে পেলো? আমরা তো শুধুমাত্র ডিএম কে জানিয়েছিলাম। এটা কি হচ্ছে? এবং আমি কি ভারতবর্ষের মতো একটা তার কনস্টিটিউশনে রয়েছে, আমি আমার দেশের যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারবো, যেতে পারবো ইচ্ছে মতো? আজকে আমরা পারবো না। সেটা কি মুক্তাঞ্চল না নিষিদ্ধ অঞ্চল? এটা সরকারকে বলতে হবে। আজকে আমরা হুল এক্সপ্রেসে করে গেলাম, সেই হুল এক্সপ্রেসে আমাদের পাঠিয়ে দেওয়া হলে দায় সরকারকে নিতে হবে, এবং বীরভূম জেলা প্রশাসনকে নিতে হবে। আমরা 2টো মোকদ্দমা করেছি, বিজ্ঞান মঞ্চ একটা মোকদ্দমা করেছে, বিকাশ ভট্টাচার্য সেটাকে লড়ছে, আর 8টা ট্রেড ইউনিয়ন একটা মোকদ্দমা করছে, পার্থসারথী সেনগুপ্ত সেটাকে লড়ছে। আমরা জানতে চাইবো যে বীরভূম জেলা প্রশাসনকে জবাব দিতে হবে এর জন্য। আমাদের তো লেজিটিমেট অধিকার আছে। আমাদের দেখুন, আমাদের পিছনের ইতিহাসটা, 10-12 বছর ধরে আমরা এই কাজকর্ম করছি সিলিকোসিস নিয়ে, আমরা ওখানে দেউচা পাচামি নিয়ে প্রশ্ন তুলে মামলা তৈরি করেছি, তাহলে আমরা ওখানে যেতে পারবো না? কোন মুক্তাঞ্চল বা কোন নিষিদ্ধ অঞ্চলে আপনার পরিণত হচ্ছেন ভারতীয় কনস্টিটিউশনকে বাদ দিয়ে? সে তো বটেই। তাহলে কি আপনারা দেখুন, আমরা এখন একটা রাজ্যে বাস করি, যেখানে বিরোধী দলকে
প্রত্যেকটা সমাবেশ করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, হাইকোর্ট একটা অনুমতি দেয় শর্ত সাপেক্ষে, তারপরে তো আমার বক্তব্য হচ্ছে আপনাদের হাতে তো আর কোনো অস্ত্র নেই আদালতের হস্তক্ষেপ ছাড়া। আদালতের হস্তক্ষেপ আছে এবং আমাদের আজকে যে ওরা যে কৃতিটা করলো এটাই তো শেষ বলে আমরা মনে করছি না। আমাদের আমি বলেছিলাম ওখানে দাঁড়িয়ে, ভাই তীর চালিয়ে দাও, কি ব্যাপার আছে? পুলিশ আমাদের বলছে আমার নিরাপত্তার জন্য চলুন আমি প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছি, বলে আমার নিরাপত্তার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, তীর চালিয়ে দিন। কিন্তু আমাদের মতাদর্শগত ভাবে আমরা যে কাজটা করি মানুষের কাছে সারা বছর ধরে বলি, আদিবাসী সেই মানুষদের কাছে গিয়ে আমরা সেইখানে গিয়ে বলে এসেছি যে প্রশ্নের উত্তরগুলো আমরা চাইবো, এই প্রশ্নের উত্তরগুলো আমাদের চাই। এটা আমি আমার দেশের রাষ্ট্রের কাছে চাইতে পারবো না? আমি যেতে পারবো না সেই অঞ্চলের মধ্যে, সেই মানুষদের সাথে আমি কথা বলতে পারবো না? এটাই হচ্ছে আমাদের কথা। সেই জন্য সেই মানুষদের কাছে আমরা বার্তা পাঠাবো যে আমরা তো গেছিলাম, সেই মানুষ কলকাতায় এসে মিছিল করেছে, কদিন আগে একটা ভালো মিছিল হয়েছে আপনি সম্ভবত জানেন। তাহলে আমরা সেটাকে জুড়বো এবং সমস্ত জায়গাতে আমরা বলবো আমাদের এই সংগঠনগুলো যারা আমরা আছি তারা তো কালকেই হঠাৎ করে জন্মায়নি, আমাদের 40 বছরের অভিজ্ঞতা আছে। তারপরে ধরুন ট্রেড ইউনিয়ন আন্দোলনের গুলো তো কত দশকের অভিজ্ঞতা আছে, তারা সব এটার মধ্যে আছে। তাহলে সারা পশ্চিম বাংলায় আমরা যদি অ্যাপিল করি অল ওয়ার্কস অফ লাইফ, যে কৃষক মজুর থেকে শুরু করে ইন্টেলিজেন্সিয়া, যে কি হচ্ছে পশ্চিম বাংলায়, কেন যেতে দেবে না, কেন এই প্রশ্নের উত্তরগুলো আমরা পাবো না, আর সবটাই কেন হাইকোর্টের ব্যাপারে আমাদের বসে রাখতে হবে? তাহলে হাইকোর্ট এবং তার কোর্টের বাইরে দুটোকে আমরা জোড়ার চেষ্টা করবো আপ্রাণ, তাতে প্রাণ যায় যাবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আর নিশ্চয়ই আবার যাবেন, নিশ্চয়ই আবার। আসলে কি হয়েছে জানেন তো, বাঙালি তো আর বাঙালি নেই, যদিও বৈজ্ঞানিক ভাবে কোনো জাতির ডিএনএ মিউটেট করে না, কিন্তু একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করছি, যে বাংলায় আমরা জন্মেছিলাম, লেখাপড়া করেছিলাম, বড় হয়েছি, চাকরি করেছি, সেই বাংলা আর আজকের বাংলার মধ্যে বিস্তর তফাৎ। মনে হয় যেন আরেকটা ভিন্ন প্রদেশে আছি। এখানে মানুষকে এই ধরনের কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করানোটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেটাই হচ্ছে শাসক জানে যে তারা রক্তচক্ষু দিয়ে এবং পুলিশ দিয়ে মানুষকে ভয়ে একদম বাড়ির ভিতরে বন্দি করে রাখে। একদম শুনতে পেয়েছেন? হ্যাঁ, আমি শুনতে পেলাম। এখানে আমার বলার যে সেখানে যেরকম ভগবান থাকে না, এখন উন্নয়নকে ভগবানের জায়গাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। উন্নয়ন বললেই ওটা এত পবিত্র জিনিস, সেই পবিত্রতাকে আপনাকে মাথায় করে রাখতে হবে, তারই আপনি কোনো কোশ্চেন করতে পারবেন না। 1987 সালের পরে উন্নয়ন কথাটা এটা ব্যান হয়ে যাওয়া উচিত। আমি মনে করি এটা অপরাধজনক শব্দ। উন্নয়নের নাম করে লুট চলছে, গোটা দুনিয়া জুড়ে লুট চলছে। উন্নয়নকে সামনে রেখে ট্রাম্প থেকে শুরু করে আমার দেশ সমস্ত প্রাকৃতিক সম্পদের লুট চলছে উন্নয়নকে নাম করে। কথাটা হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেটা বাটার কমিশন বলেছিল, ইউএন নিযুক্ত। যখন আমরা এই যে বিশ্ব পরিবেশ দিবস 1972 সালে যে স্টকহোম কনফারেন্সের পর থেকে আমরা যেটাকে পালন করে থাকি, সেখান থেকেই সিদ্ধান্ত হয়েছিল, ইউএন বলেছিল যে তুমি উন্নয়ন এবং পরিবেশের এই একটা দ্বন্দ্ব লাগছে, সেখানে তুমি উন্নয়ন কথাটাকে ডিফাইন করো। বলেছিল যে উন্নয়ন সেটা দীর্ঘস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটা যেটা ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে তার প্রয়োজন মেটাতে পারবে, সেটাই হবে সেই উন্নয়ন। আমি আজকে সেইভাবে প্রাকৃতিক সম্পত্তির ব্যবহার করব। লুট করে দিচ্ছি, কালকেই সব শেষ। নাসা বলছে কলকাতা 3 ফুট জলের তলায় চলে যাবে, এই শতাব্দী শেষ হবে না। 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়েছে কলকাতায় গত বছর, এবার সেটা ক্রস করবে। প্রতিটি মাস যাচ্ছে, প্রতিটি মাস, একটা মাস পরে একটা মাস রেকর্ড ভেঙে যাচ্ছে, আর এইভাবে চলছে। এটা চলতে দেওয়া যায়? একটা প্রজন্ম এখন মাস এক্সটিংশনের মুখে আমরা একদিন ভার্জক, সেই এক্সটিংশনের মুখে এসে পড়েছি। কিছু মানুষের এইরকম অবিমিশ্রকারিতা, কিছু মানুষের লোভ, লালসা, বর্বরতা, তার জন্য গোটা প্রজন্ম শেষ হয়ে যাবে। আমাদের পৃথিবী থেকে কি হোমো সাপিয়েন্স স্যাপিয়েন্সের জিন লুপ্ত হবে? এটা হাই টাইম সেই প্রশ্ন বলাতে। এবং এই প্রশ্ন বলতে গিয়ে যদি আক্রমণ আসে ভ্রূণের বংশধর, লাইফ পথে দাঁড়িয়ে জেনে নেবে, কি অসুবিধা আছে? কিন্তু এটা আমাদের বলতে হবে এই সময়। আমি পরবর্তী প্রজন্মকে জন্ম দেবো 3 ফুট জলের তলায় দাঁড়িয়ে? এটা হতে পারে? উন্নয়নের নাম করে এই লুটতরা চলতে পারে?
সবকিছু খেয়ে নেবো, দুটো বিশ্বের জিনিস আমি খেয়ে ফেলেছি, তার রিজেনারেটিং পাওয়ার আর নেই। আমার যে ফুটপ্রিন্ট আছে এবং ইকোলজিক্যাল তার যে ক্যাপাসিটি আছে, বায়ো ক্যাপাসিটি, ডাবল আমি ফুটপ্রিন্ট করে ফেলেছি। একটা লিমিট থাকবে তো। ঠিক, এইসব প্রশ্নগুলো আমরা নিশ্চয়ই তুলতে হচ্ছে, তাই আমাদের এই বাধা। নিশ্চয়ই। ওকে সৌরভ বাবু, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে সময় বার করে আপনি যে আজকের এই একটা আপনি যেটাকে বললেন বস্ত্র হরণের কাহিনী, আপনি যেটাকে বললেন বস্ত্র হরণের কাহিনী, সুস্থ গণতান্ত্রিক সমাজে এটা ভাবতেই মানে যথেষ্ট কষ্টকর, এটা ভাবতেই মানে একদিকে যখন মুখ্যমন্ত্রী বিলেতে গেছেন পুঁজি আনা যায় কিনা সেটা পরখ করতে, তখন তারই ঘোষিত এশিয়ার বৃহত্তম খনি প্রকল্প দেখতে যাওয়ার অধিকারটুকু পর্যন্ত নাগরিককে দেওয়া হচ্ছে। এর চেয়ে বড় কন্ট্রাডিকশন, ডাইকোটমি আর কি হতে পারে? সে যাই হতে পারে, আপনারা যেমন ছাড়বেন না, আমিও তো ছাড়বো না। সুতরাং আবার দেখা হবে, আবার কথা হবে, এইখানেই শেষ করছি। নমস্কার। আমরা কৃতজ্ঞ আপনার কাছে। না, থ্যাংক ইউ, ধন্যবাদ।